কৃষু এখন একটা সাংঘাতিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হলো টেরিবল 2। যেই সময় ওর জেদ ও কন্ট্রোল করতে পারছে না, কখনো কান্না করছে প্রচুর, কখনো মাটিতে শুয়ে পড়ছে, কখনো বা আমাদের মারতে চলে আসছে। ডাক্তারের পরামর্শে বহু কিছু রিসার্চ করে কিছু জিনিস আমরা ফলো করছি, অ্যান্ড ধীরে ধীরে এই জিনিসটাকে কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। কৃষুর বাবুর এখনের ওয়েট কত, এই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। বর্ষাকাল বোধহয় চলেই এসেছে, যদিও আমাদের আহমেদাবাদে বর্ষাকাল বলতে ওই হাতে গোনা 10-15 দিন বৃষ্টিকেই বোঝানো হয়। কিছুটা চিনে বাদাম গরম করছি, আজকে একটা সুন্দর জিনিস বানাবো, তার জন্য গরম করছি বলতে ওই একটা ফ্রাইং প্যানে ভালো করে কিছুটা চিনে বাদাম নিয়ে ড্রাই রোস্ট করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হোক, তারপর এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। বাদামটা সুন্দর দেখো গুঁড়ো হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে বেশ কিছুটা বড় বড় সাবুদানা আমি 2-1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর জলটাকে ঝরিয়ে এবার এই বাদামের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সাবুগুলো বড় বড় হলে কি হবে, এত ভালো কোয়ালিটি এবার সাবুগুলোর, যে আধা ঘন্টাও যদি ভিজিয়ে রাখা হয় না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটা লেবুর অর্ধেক অংশ নিয়েছি, এবার পুরোটা রস এটার মধ্যে দিয়ে দিলাম। এই বৃষ্টি বর্ষার ওয়েদার, সকাল সকাল এই টক ঝাল আর নোনতা নোনতা কোনো স্ন্যাক্স পেলে কিন্তু দারুণ লাগে। 1 চামচ মতন চিলি ফ্লেক্স আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই আর কি হাত দিয়ে ভালো করে চটকে এটার মধ্যে দিয়ে ভালো করে আটা মাখার মতন মেখে নিতে হবে। ভালো করে 2 হাতের তালুতে নিয়ে আমি এখানে টিক্কির শেপের মতন দিয়ে নিয়েছি। চাইলে ছোট ছোট পকোড়া শেপেও বানানো যেতে পারে, কোনোই অসুবিধা নেই। এটা যদি সন্ধ্যেবেলা বানানো হয় আরও খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওই যে রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলায় ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে, তাই আর কি নিজের লোভটাকে সামলাতে পারলাম না। ফ্রাইং প্যানে তেল গরম করে টিক্কিগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু বাচ্চাদেরও এটা দেওয়া যেতে পারে, তবে এত ডিপ ফ্রাই করবে না, অল্প একটু বাটার কিংবা ঘি ফ্রাইং প্যানে গ্রিজ করে এপিট ওপিট শ্যালো ফ্রাই করে নিলেই কিন্তু সাবুদানা বড়া বাচ্চাদের তৈরি করে দিতে পারবে। সাবুদানা তো বাচ্চাদের ওয়েট গেনের জন্যও ভালো, আর সব সময় তো দুধ সাবু বাচ্চারা খেতে চায় না, তাই এরকমভাবে যদি একটু উল্টে পাল্টে নতুন রেসিপি করে দেওয়া হয়, বাচ্চারা বেশ খুশি মনে খাবার খেয়ে নেবে, তার সাথে সাথে বাচ্চাদের ওয়েট গেনটাও কিন্তু ভালো হবে। আজকে আমাদের ব্রেকফাস্ট এটাই, কয়েকটা ব্রেড সেঁকে নিয়েছি, একটু দুধ চা আর এই সাবুদানা বড়া। এটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায় জানো তো, একটু ধনেপাতা কুচি, একটু কারি পাতা কুচি, বা একটু মশলা দিলেও দিতে পারো। আমি ভীষণ সিম্পলভাবেই বানাই, রিকিও এইভাবে পছন্দ করে, আর কৃষু কুটুর কুটুর করে অল্প অল্প এটা থেকে খেয়ে নেয়, তাই আর কি বেশি মশলাদার বানাই না। আবার ধনেপাতা যদি কৃষু খাওয়ার সময় ওর মুখে পড়ে, সেটা মুখের থেকে যতক্ষণ না বের করে ওর ভালো লাগে না, তাই আর কি ওর খাওয়ায় ধনেপাতা কিংবা কারি পাতা আজকাল একটু কম দিচ্ছি। বাইরে এরম বৃষ্টির ওয়েদার, এর মধ্যে যদি একটুখানি খিচুড়ি ইলিশ মাছ ভাজা হতো তাহলে কি ভালোটাই না হতো। তবে ইলিশ মাছ এখানে পাবো কোথায়? তোমরা যারা আমার অনেক আগের ফলোয়ার বা সাবস্ক্রাইবার, তারা জানো যে কৃষুর মোটামুটি যখন 1 বছর বা ধরো ওই 10-11 মাস হয়ে গেছে, তখন থেকেই সপ্তাহে অ্যাটলিস্ট 1 কিংবা 2 দিন ওর ব্রেকফাস্টে সেদ্ধ ভাত থাকে। তো এখন যেহেতু ঘুম থেকে ওঠার পরপরই একটু দুধ খায়, তাই ওই দুধ খাওয়ার পর মাঝে মধ্যে এখন আমি ওকে সেদ্ধ ভাতটা দিয়ে থাকি। এই যে কৃষুর সেদ্ধ ভাত এখানে আমি বানিয়ে রেখেছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর ভাত। বাচ্চাদের ধরো ওয়েট বাড়ছে না বা ওয়েট স্টাক হয়ে রয়েছে, তারা সপ্তাহে 1-2 বার যদি বাচ্চাদের সকালবেলায় এরকম ফেনা ভাত দিতে পারো, সেটা কিন্তু ভীষণ উপকারী হবে। কারণ এতে করে প্রেশার কুকারে ভাতটা বানালে কি হয়, ভাতের ফ্যানটা তো আমরা ফেলে দিই না, এটার মধ্যেই থাকে, আর ভাতের ফ্যানের সাথে যখন ভাতটা খাওয়া হয় সেটা কিন্তু ওয়েট গেইন করতে বেশি সাহায্য করে। তো এটা একবার ট্রাই করে দেখতে পারো। তার সাথে একটুখানি ঘি বা বাটার, একটুখানি আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, এই জিনিসগুলো কিন্তু দিতে পারো। আজকে কৃষুর মুডটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। ওর বাবা যখন থেকে অফিস বেরিয়েছে, ও শুধু ওর বাবার কাছে যেতে চাইছে, দরজা কিছুতেই বন্ধ করতে দিচ্ছে না, তাই আর কি এই যে অর্ধেকটা খেলো অর্ধেকটা খেলো না। এখন কিছু করার নেই, জোর করে খাওয়াতে গেলে কান্নাকাটি করে সেই একসার কাণ্ড করবে। কৃষু এখন দেখো দরজা বন্ধ করতে ব্যস্ত। যেই না ওর ঘুমের সময় হয়, ও জানে দরজা জানলা বন্ধ করে ঘুমোতে হবে। মানে একদম ছোটোবেলা থেকেই ওর এটা অভ্যাস, সেটা রাতের বেলা হোক কিংবা দুপুরবেলা, যখনই ঘুমোতো দরজা জানলা বন্ধ করে আমি একেবারে অন্ধকার একটা পরিবেশ তৈরি করে তবেই ওকে ঘুম পাড়াতাম। তাই আর কি দরজা জানলা বন্ধ করে লাইট বন্ধ করে দিলে এখনও কৃষু সোনা নিজে থেকেই ঘুমিয়ে পড়ে। তবে মাঝে মধ্যে এখন তো বড় হচ্ছে, এখন একটু দুষ্টুমিও করে। এই যে দেখো, ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলছে, আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, ও এদিকে খেলতে কিন্তু ভীষণ ব্যস্ত। আবার এদিকে চোখে ঘুম ঘুমও রয়েছে, আবার খেলার নেশায় মাঝে মাঝে ঘুমোতেও চায় না, আর সেই সময় ভীষণ পরিমাণে না ইরিটেটেড হয়ে যায়। মানে ধরো ওর ঘুম পেয়েছে কিংবা খিদে পেয়েছে, কিন্তু এদিকে খেলার নেশা রয়েছে, কি করবে বুঝতে পারছে না, তখন ভীষণ পরিমাণে ইরিটেটেড হয়ে যায়। তখন মাঝে মধ্যে না ভীষণ কান্নাকাটি শুরু করে, তবে আজকে আর কান্নাকাটি করছে না।
কোথায় যাচ্ছ? শিশি? আচ্ছা, করে আসো। একটু হিস হিস করো। আমি মোটামুটি চেষ্টা করি কৃষুর যেন ঘুমের টাইমটাই আমি ওকে ঘুম পাড়াতে পারি। একবার যদি ঘুমের টাইমটা পেরিয়ে যায় বা যদি খুব লেট হয়ে যায় তারপর আর ঘুমোতে চায় না। আর সকালবেলায় মানে এই দুপুর বেলার দিকে যদি একবার একটু না ঘুমোয় 2-3 ঘন্টা, আমি যেমন কাজকর্ম করতে পারি না, তেমনি ওরও শরীরটা না রাত হতে না হতেই, সন্ধ্যে হতে না হতেই ভীষণ ঝিমিয়ে পড়ে। তাই আর কি এই সময় একদম হাতে ঘড়ি দেখে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। বর্ষাকাল বোধহয় এবার পশ্চিমবাংলার আগে গুজরাটেই চলে এসেছে। এখনও দেখো আকাশে কত মেঘ, আর বর্ষার জল পড়তে না পড়তেই আমার এই একমাত্র নয়নতারা ফুলের গাছটা লুকিয়ে দেখো বড় হয়ে গেছে। কত ডালপালা গজিয়েছে আর কত পাতা এসেছে, কি সুন্দর ফুল তাই না? একটা ফুল গাছও যে এতটা শান্তি দিতে পারে সেটা আগে যখন বাপের বাড়িতে থাকতাম, মানে বিয়ের আগে, তখন বুঝতে পারতাম না। আসলে ওই হয় আর কি, যখন আধিপত্যের মধ্যে থাকে তখন মানুষ কোনো কিছুর কদর করে না। যখন মানুষের কাছে এতটা প্রাচুর্য থাকে না তখনই সেই জিনিসটার কদর করতে মানুষ জানে। কৃষু তো ঘুমিয়ে পড়েছে, আমি এখানে একটু তরমুজ খেয়ে তারপর বাদবাকি কাজকর্মে হাত দেবো। এই তরমুজ খেতে খেতে যেমন ধরো কিছু ফেসবুকের কাজ রয়েছে, ইউটিউবের কাজ রয়েছে, এগুলোও সাথে সাথে করে নেব। আজকে আবার সকাল থেকে শরীরটা আমার একদম ভালো লাগছে না, মানে জ্বর ঠিক আসেনি, তবে গা হাত পা ভীষণ ম্যাজ করছে। আর গা হাত পা এমন কামড়াচ্ছে যে কাজকর্মে মনও দিতে পারছি না, কাজকর্ম করতেও ইচ্ছে করছে না। যাই হোক, কিচেনে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম। কত কিছু বানানোর প্ল্যান ছিল আজকে, কিন্তু শরীরটা সাথ দিচ্ছে না, তাই আর কি যত তাড়াতাড়ি সম্ভব কিচেন থেকে বেরোতে পারলে বাঁচি। কৃষুর জন্য একটু সয়াবিনের ঝোল বানাবো, আমার জন্য ভাত আর একটুখানি ডালের বড়া বানিয়ে নেব। আর কিছুই বানাবো না, ভেবেছিলাম ডালের বড়া দিয়ে ঝোল বানাবো, ঝোল আমার মাথায় থাক, এখন আর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। মিক্সিং জারে তো চিনেবাদামটা গুঁড়ো করেছিলাম, কিছুটা চিনেবাদামের গুঁড়ো রয়ে গেছে, তার মধ্যেই কয়েক কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা আর ছোলার ডাল অল্প কিছু অংশ দিয়ে অল্প একটু জল দিয়ে আগে একটু ঘুরিয়ে নেব। একবারেই সব ছোলার ডালগুলো দিয়ে দিলে ভালো করে পেস্ট হবে না, রসুন আর কাঁচা লঙ্কাটাও ভালো করে গ্রাইন্ড হবে না, তাই অল্প অল্প করে ডাল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। একেবারে আমি আবার খুব মিহি পেস্ট করি না, তাহলে আমার বড়াটা খেতে খুব একটা ভালো লাগে না। একটু মুখে পড়বে 2-4 দানা, ওই হিসেবেই পেস্ট করি। পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কালো জিরে অ্যাড করে ভালো করে মেখে তাওয়াতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করার সাথে সাথে আগে 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি, নিজের জন্য 2-1টা শুকনো লঙ্কা ভেজে আজকে ভালো করে ঝাল ঝাল করে ভাত মেখে বড়া দিয়ে ভাত খাবো। এই শরীর খারাপ হওয়ার আগে ঠিক খাওয়া কমে যাওয়া, খিদে কমে যাওয়াটাই হলো একটা মেন লক্ষণ। যাই হোক, আমার যদি আবার শরীর খারাপ হয়ে বসে তাহলে ভারী মুশকিল হবে। আর শরীর খারাপ হওয়ার আগে কিংবা শরীর খারাপ হওয়ার পরে দেখবে এই ঝাল ঝাল করে ভাত মাখা, কোনো কচু বাটা, পাতা বাটা, এই সমস্ত খেতে কী ভালো লাগে সেটা বলার মতন না। একটুখানি ভাত, 2টো শুকনো লঙ্কা ভাজা, সর্ষের তেল, নুন, ডালের বড়া আর কৃষুর থেকে একটু সয়াবিন নিয়ে নিয়েছি। কৃষুকে প্রথম থেকেই অনেক কিছুতে আমরা মানা করি, মানে কৃষু যখনই জেদ করে সবসময় যে জেদগুলো ওর হাতের গোড়ায় সব কিছু আমরা এনে দিই এরকমটা না। কিন্তু রিসেন্টলি দেখছি ছেলেটা জেদ না সাংঘাতিক পরিমাণে বেড়ে গেছে। মানে ধরো ওকে কিছু না দিলেই সেই কী পরিমাণে যে চিৎকার শুরু করে সেটা বলার মতন না। এই যে এখন ধরো জেদ ধরেছে, ও লিফটে উঠবে, এবার সব সময় যা জেদ করবে সেটাই যে ওর ফুলফিল করতে হবে এরকমটা নাও হতে পারে। তো এই জিনিসটাই ওকে আসলে আমরা বোঝানোর চেষ্টা করি। তাই যখন ধরো ভীষণ জেদ করে সেই জায়গা থেকে আমরা পুরোপুরি ওকে ডাইভার্ট করার চেষ্টা করি, কিংবা মাঝে মধ্যে যখন ভীষণ জেদ করে তখন ওকে আমরা ইগনোর করি। কারণ দেখবে বাচ্চারা যখন জেদ করে, জেদ করার মাঝে মাঝে চোখ পিটপিট করে তাকাবে তোমার দিকে। তুমি যদি কোনো রিয়াকশান দাও তাহলে কিন্তু ওদের জেদের পরিমাণ, কান্নার পরিমাণ আরও বেড়ে যায়। তাই মাঝে মধ্যে ওদের ইগনোর করাটা ভীষণ জরুরি হয়। আবার যে সব সময় সব কিছুতেও না করি সেটাও আবার না, তাহলেও তো ওর মধ্যে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে যে আমার বাবা মা আমার কোনোই ভালোবাসার জিনিস আমাকে এনে দেয় না। মানে আমরা আসলে বিচার করি যে এই জিনিসটা দিলে বোধহয় ওর কোনো ক্ষতি হবে না, কিংবা ধরো কোনো খেলার জিনিস যেটা নিয়ে ও খেলতে চাইছে সেটা মাঝে মধ্যে দিয়ে দিই, তবে সেটাও ওকে বুঝিয়ে দিই যে না, সবসময় তুমি জেদ করলেই যে তোমাকে সব কিছু হাতের গোড়ায় এনে দেওয়া হবে সেটা না। আর যখনই ভীষণ কান্নাকাটি করে আমার কাছে এই বইগুলো ভীষণ সেভিয়ারের মতন কাজ করে। এই বইগুলো একবার ওর হাতের কাছে এনে দিলেই ও সব কিছু ছেড়ে আগে বইগুলো নিয়ে বসে পড়ে, সবগুলোর ফটো এক এক করে দেখায়, মাম্মা কি এরমভাবে জিজ্ঞেস করে, আবার নিজে থেকেই বলে। যেমন সব ভেহিকেলগুলো এখন চিনতে শিখেছে, কালারগুলো এখন চিনতে শিখেছে, বেবির ফটো দেখলে বেবি বলে ওঠে, চোখ, কান, নাক, মুখ এই জিনিসগুলো বলতে পারে।
তোমরা অনেকেই এই বইগুলোর লিঙ্ক চেয়েছিলে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আর আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু এই বইগুলো কিনতে পারো। ওরা তো ছোট বাচ্চা, এই কার্ড বইগুলো কিন্তু বাচ্চাদের জন্য সত্যি ভীষণ ভালো, মানে ছেঁড়ার বা ভাঙার খুব একটা ভয় থাকে না। আর এটা দিয়ে বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখেও যায়। শরীর গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, কাজকর্ম হয়নি, কিন্তু ভাবলাম চাদরটা একটু চেঞ্জ করে দিই। আসলে কি হয় বলো তো, আমি যদি ঘর গুছাই তাহলে না ঘর গুছানোর মাঝখানে আমার শরীরটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। আজকেও সেই আশাতেই কাজকর্ম শুরু করেছি। এইদিকে কৃষুর যে জেদ কতটা বেড়েছে দেখো, সেটা আজকে এই ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারছো। আজকাল আবার হাত পা চালানো শুরু করেছে, যেটা আগে কৃষুর মধ্যে কখনো দেখিনি। যাদের বাচ্চার বয়স 18 মাস হয়ে গেছে, কিংবা যাদের বাচ্চার বয়স ধরো 3 বা 4 বছরের মধ্যে, তারা অনেক সময় দেখবে বাচ্চার মধ্যে এই ধরনের একটা পরিবর্তন আসেই আসে। যেই সময় বাচ্চারা ভীষণ জেদি হয়ে যায়, নিজেদের কখনো মারতে শুরু করে, কখনো দেওয়ালে গিয়ে মাথা ঠোকে, কখনো কাউকে কামড়ে দেয়, কিংবা হাত পা ছোড়াছুড়ি শুরু করে। এই ফেজটার নাম হলো টেরিবল 2। এটা প্রায় সব বাচ্চার মধ্যেই হয়ে থাকে। কারোর একটু বেশি মাত্রায় হয়, কারোর কম, বা কারোর খুব কম মাত্রায় হয়ে থাকে। হঠাৎ করে এক কাণ্ড ঘটে বসেছে, কি থেকে কি হচ্ছে আমাদের সাথে আমরা তো বুঝে উঠতে পারছি না। আমি একটু শুয়েছিলাম, একটু আমার পাশ দিয়ে খেলছিল, ক্যালকুলেটার, ওর বই, এই সমস্ত নিয়ে, মানে জাগ না ঘুম। এখন হঠাৎ করে উঠে দেখছি সাংঘাতিক জ্বর এসছে আমার। দেখি রিকির ওষুধ রাখা রয়েছে, রিকিও আসছে, এই ওষুধটা খেয়ে নেবো, যদি না কমে তাহলে ডাক্তারের কাছে যাবো। মায়ের এই নাকটা একটু, মুখটা একটু মুছিয়ে দাও বাবা, মায়ের একটু শরীরটা খারাপ বাবা। এটা কি হলো? এই সমস্ত সিমটমগুলো আমরা ডাক্তারের সাথে আলোচনা করেছি। ডাক্তার আমাদের একটাই কথা বলেছে, এটা হলো বাচ্চাদের গ্রোথের একটা স্টেজ। এই জিনিসগুলো ভীষণ ধৈর্য নিয়ে, সহ্য নিয়ে আমাদের হ্যান্ডেল করতে হবে। এই সময় বাচ্চাকে মারধর করা, বকাবকি করা ইজ নট আ সলিউশন। বাচ্চাদের ভালোবেসে বোঝাতে হবে। মানে ধরো বাচ্চা কিছু চাইছে, কিংবা বাচ্চা তোমাকে মারধর করছে, তখন অবশ্যই বাচ্চাকে এটা বোঝাতে হবে যে বাচ্চা মারধর করলে তুমি মা হিসেবে ওর সাথে কথা বলবে না, কিংবা তুমি ওর সাথে আড়ি করে নেবে, বা কেউ ওর সাথে খেলবে না। এই জিনিসগুলো ওকে বোঝাতে হবে। মানে ও যদি এরকম মারধর করে, হাত পা ছড়ে, তাহলে যে ও একা হয়ে যাবে, এই জিনিসটা ওকে একটু বোঝাতে হবে। তাহলেই ও বুঝতে পারবে যে না, এই জিনিসটা করা তো ঠিক না। কিংবা বাচ্চা যদি খুব জেদ করে, অনেক সময় নিজেকে বাচ্চার থেকে একটুখানি আলাদা সরিয়ে নিতে হবে। বাচ্চা যেই ঘরে রয়েছে অন্য ঘরে গিয়ে বসতে হবে। মানে বাচ্চাকে সেই সময় অ্যাটেনশন দিলে চলবে না, ইগনোর করতে হবে। ইগনোর করলে তখন বাচ্চা ধীরে ধীরে নিজে থেকে বুঝতে শুরু করবে যে না, সব সময় আমি জেদ করলে তো মা বাবা আমাকে পাত্তা দিচ্ছে না, আমি যেই জিনিসটা চাইছি সেটা দিচ্ছে না। উপরন্তু মা বাবা রাগ করে অন্য ঘরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু ওরা ধীরে ধীরে নিজেরাই নিজেদের জেদটাকে কমাবে। মানে একদিনে হবে না, ধীরে ধীরে হবে। তো এই সময় কিন্তু আমাদেরই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আরও এরকম অনেক জিনিস আছে যেগুলো ডাক্তার আমাদের বুঝিয়েছেন। ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আলোচনা করব। রাতের বেলায় চলে এসেছিলাম একটু বার্গার কিংয়ে, আর এখানে দেখো ছেলেটার কাণ্ড। আমাদের চুল, চেহারা, চোখ মুখ, ড্রেস দেখে বুঝতেই পারছো একদম ঘরের মতন চলে এসেছে। আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমরা যেরকম মাঝে মধ্যে রাতের বেলা ঘুরতে বেরোই, সেরকম একটু ঘুরতে বেরিয়েছিলাম। ডালের পকোড়া বানানো ছিল, ভেবেছিলাম বাড়ি গিয়ে খেয়ে নেবো। যেই না এই দোকানগুলোর সামনে এসেছে, কৃষু হঠাৎ করে চেঁচাতে শুরু করেছে পিৎজা পিৎজা পিৎজা, আর হুট করে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য জেদ শুরু করেছে। তাই আর কি বাধ্য হয়ে ওর বাবা নিয়েই আসলো। এতদিন আমি জেদ করতাম, এখন আরেকদিন যোগ হয়েছে। এই যে কৃষুর বাবা আবার অর্ডারটা নিয়ে চলে এসছে। কোক, ফ্রেঞ্চ ফ্রাই, 2টো বার্গার আর কিছুটা চিকেন নাগেট নেওয়া হয়েছে। অনেকেই জানতে চেয়েছো কৃষুর এখনের বয়স আর ওজন কত। কৃষুর বয়স হলো 2 বছর 3 মাস, আর ওর ওজন হলো 12 কেজি 700 গ্রাম। লাস্ট টাইম যখন আমরা দুর্গাপুজোতে চাকদায় গিয়েছিলাম, তখন ওর ওজন ছিল প্রায় 13 কেজি। সেই সময় ওর হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হওয়াতে ওর ওজন কমে গেছিলো অনেকটা, খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ওর আবার অ্যানিমিয়া হয়েছিল, সেই সময় প্রচুর ওজন কমে গেছে। প্রায় 9.5 কিলো থেকে 12.5 কিলো ওজন করতে আমার এবার ভীষণ খাটনি করতে হয়েছে। অনেকগুলো স্টেপস ফলো করে ধীরে ধীরে অনেক দিন পর কৃষুর ওজন একটু ঠিকঠাক পর্যায়ে এসেছে। হ্যাঁ, আরেকটু ওজন ঠিকঠাক হলে বোধহয় ভালো হতো, তবে ঠিক আছে, ধীরে ধীরে আবার বেড়ে যাবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লাগে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।